জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল। রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে বিশ্ব নেতাদের সাথে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ড সফরের দ্বিতীয় দিনেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক যোগাযোগ স্থাপন, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বুধবার সুইজারল্যান্ডের দেভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনের ফাঁকে বেলজিয়ামের রাজা ফিলিপের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তার ঠিক আগে বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা ও জার্মানির ফেডারেল চ্যান্সেলরি প্রধান এবং ফেডারেল মন্ত্রী উলফগ্যাং স্মিটের সাথে। বৈঠকগুলোতে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা সম্পর্কে বিশ্ব নেতাদের অবহিত করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি তিনি জানান, ঐক্যমত তৈরি হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই মাসের একটি সনদে স্বাক্ষর করবে, যা জুলাই বিপ্লবের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রোহিঙ্গা সংকট নিয়ে এই বছরই একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ, যেখানে 170টিরও বেশি দেশ অংশ নেওয়ার কথা রয়েছে। ওটা ছিল যে কিভাবে বাংলাদেশের সাথে ওরা আরও নিবিড়ভাবে কাজ করতে পারে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। এবং আপনি জানেন যে বাংলাদেশ এই বছরই একটা বড় রকমের একটা রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে, এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে UNHCRও থাকবে এবং তারা বলেছে যে তারা ফুললি কোঅপারেট করবে, এবং আমরা আশা করছি 170টার উপরে দেশ এটায় জয়েন করবে। আমরা প্রফেসর ইউনূসের কথা হচ্ছে যে পুরো রোহিঙ্গা ক্রাইসিসকে আবার গ্লোবাল যে ফোকাসে নিয়ে আসতে হবে, গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে হবে, গ্লোবাল যে ইস্যুগুলো আছে মেইন ইস্যু সেটার সামনের সারিতে নিয়ে আসতে হবে। ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সাথে আসামি জিয়াউল আহসানকে খালাস দেওয়ার আবেদনও খারিজ করে দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের সমন্বয়ে গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার ও ট্রাইব্যুনাল আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ চ্যালেঞ্জ করলে সাংবিধানিক আদালত তথা হাইকোর্টে করতে হবে। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সুযোগ নেই। এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনে হত্যার বিচার কার্যকে প্রভাবিত করতে আদালতের আদেশ অমান্য করে বিদেশে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। তাকে বিচারের আওতায় আনতে ট্রাইব্যুনাল তৎপর আছে। যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত, অর্থাৎ 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে, তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে। তারা না করে এই কোর্টে বিচারিক আদালতে এসেছেন, এটা মিসকনসিপ্ট। পিটিশনে চ্যালেঞ্জ করেছেন ট্রাইব্যুনালের ক্ষমতা, আবার প্রেয়ারের মধ্যে গিয়ে লিখছেন আমাকে যেন ডিসচার্জ করা হয়। তো একদিকে তারা বলছেন যে আপনার কোনো ক্ষমতা নাই, আবার শেষে যেয়ে বলছেন আমাকে রিলিজ করে দাও। তো যার ক্ষমতা নাই সে কীভাবে রিলিজ করবে? ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইমস সংক্রান্ত যে আইন 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, এটাকে একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া হয়েছে যে এই আইনের ব্যাপারে কোনো সাংবিধানিক আদালতে কোনো প্রশ্নই তোলা যাবে না। মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে বা সাংবিধানিক আদালতে কোনো পিটিশনই করতে পারে না। তো যেখানে হাইকোর্টে আপনি গিয়ে আইন চ্যালেঞ্জ করার ক্ষমতা নাই, মৌলিক অধিকার দাবি করার প্রশ্ন নাই, সে বিচারিক আদালতে এসে একটা অদ্ভুত যুক্তি তুলে বলছে যে এই আইনটা বৈধ না, সুতরাং এখানে আমার বিচার হতে পারে না। আমরা বলেছি এটার অর্থ হচ্ছে যে বাপের কাছে গিয়ে বাপের বৈধতা চ্যালেঞ্জ করা যায়, তোমার বিয়ে আমার মায়ের সাথে সঠিকভাবে হয়েছিল কিনা। 2018 সালে দিনের ভোট রাতে করার জন্য নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী যারাই জড়িত ছিল তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানান। 2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে প্রশাসন
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ থেকে পাচার হওয়া কোটি কোটি টাকা ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি শেখ হাসিনা 16 বছরের দুর্নীতিগ্রস্ত আমলে বাংলাদেশ কিভাবে অর্থলুট হয়েছিল তাও খতিয়ে দেখার জন্য রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানান তিনি। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে এসব কথা বলেন ডক্টর ইউনূস। Bring them to the front line so that they can create the new vision of their own countries, and as a region they can move forward into that. So this is what I see an opportunity for them, and they're very creative as a region. This is creativity and entrepreneurship is built into the society, so we should not go away from that and follow this job-oriented society that we have to have a job and continue with the job. I think the whole thing will be entrepreneurship-oriented society. বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে এক দফা সফল হলেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। সকালে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খেলাফত মজলিসের সাথে মতবিনিময় সভা শেষে এই কথা বলেন তিনি। বলেন, সংস্কার ঝুলিয়ে রাখা ঠিক হবে না। গণ অভ্যুত্থানের পর জন আকাঙ্ক্ষা পূরণের জন্য জনগণের কাছেই ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইসলামী জোট নিয়ে বিএনপির দুশ্চিন্তার কোনো কারণ নেই। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট রয়েছে। দেশে বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি, মানুষের আকাঙ্ক্ষা এবং তা পূরণের লক্ষ্যে আমাদের কি করণীয় এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা একসাথে একমত হয়েই আন্দোলন করেছি বহু বছর ধরে। কাজেই এখনো আজকে যে আলোচনা করেছি আমরা, এই আলোচনায় আমাদের তেমন কোনো দ্বিমত নাই, আমরা একমতই হয়েছি। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন করা যায় না। 5 জন বসেই দেশের করণীয় ঠিক করার সুযোগ নেই। জনগণের ম্যান্ডেট নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একটি নির্বাচিত সরকার গঠনের জন্য বর্তমান সরকারকে সব ধরনের সহযোগিতা করবে বিএনপি বলে জানান তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, 17 বছরে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বিএনপির আন্দোলন অনেকেই দেখেনি। শেখ হাসিনার বিরুদ্ধে লাগাতার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান। আন্দোলনের ড্রাইভার বিএনপি। হঠাৎ করে যারা মাঠে নামছে তারা অনেক কিছুই জানে না। স্বৈরাচারের পতন হলেও দেশ এখনো গর্তের মধ্যে আছে। আন্দোলন শেষ হয়ে যায়নি। ভোট থেকে জনগণকে বঞ্চিত করেছে আওয়ামী লীগ সরকার। ভোটাধিকার ফিরিয়ে দেওয়া জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়া থাকলে দেশ গভীর সংকটে পড়তো না। শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন প্রবাসীদের অবদান খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আসলে এই আন্দোলনের পিছনে নেতৃত্ব দিয়েছে তারেক রহমান সাহেব। উনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনকে ড্রাইভ করেছেন। উনি হচ্ছেন মূল শক্তি। এই আন্দোলনকে ড্রাইভ করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং মালিকানা থেকে বঞ্চিত করেছে। সেই মালিকানা তারা নিজেদের হাতে তুলে নিয়েছে। 20 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশের কি হওয়া উচিত কি হওয়া উচিত নয় নির্ধারণ করার কোনো সুযোগ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের সরকার। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের সহযোগিতা করে যাচ্ছে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন তিনি। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। মঈন খান আরও বলেন, ক্ষমতায় থেকে দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে আওয়ামী লীগ। স্বৈরাচারী বিরোধী আন্দোলনে সক্রিয় প্রবাসী বাংলাদেশিদের আত্মীয় স্বজনদের উপর জুলুম করেছে শেখ হাসিনা সরকার। আমরা বিএনপি সর্বতভাবে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি, তারা যেন তাদের এই গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে এবং সেই গুরুদায়িত্ব পালন করে
যে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব তারা জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিবে, এই প্রত্যাশা হচ্ছে আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা এখনও সচিবালয় সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বহাল রয়েছে। অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে অন্তর্বর্তী সরকার বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। দুপুরে চট্টগ্রামে সেনবাগ সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপি ও তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে। বিএনপি আশা করে বর্তমান সরকার দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ফিরিয়ে আনবে। তবে 5 মাস পেরিয়ে গেলেও নির্বাচনের কোনো আলামত না থাকায় 1-11-র মতো আরেকটি সরকার গঠনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তিনি। আমার নেতা তারেক রহমান নিঃশর্তভাবে আপনাকে সমর্থন দিয়েছে। এই সমর্থনের অর্থ এই নয় বাংলাদেশে আবার মঈন ফখরুদ্দিনের মতো ডিলে করে বিলম্ব করে 111 মতো সৃষ্টি করে আবার নির্বাচনকে বিলম্বিত করে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্বিত করার একটা চক্রান্ত আভাস আমরা গন্ধ পাচ্ছি। সমালোচনার মুখে ওষুধ তৈরি, পোশাক, রেস্তোরাঁ, মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ, মোবাইল ফোন, আইএসপি সেবা সহ কয়েকটি খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে এনবিআর। বুধবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওষুধে ভ্যাট কমিয়ে আগের 2.4%ই বহাল রাখা হয়েছে। এছাড়া মোবাইলে কথা বলা ও আইএসপি ইন্টারনেট, রেস্তোরাঁ, মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ, পোশাকে আরোপিত বাড়তি ভ্যাটও প্রত্যাহার করা হয়েছে। একই সাথে নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার, নিজস্ব ব্র্যান্ডের পোশাক বিপণন সেবায় ভ্যাট 5% কমিয়ে 10% নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের অনুরোধে বৃহত্তর জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। আইএমএফের ঋণের 4র্থ কিস্তির অর্থ ছাড় পিছিয়ে গেছে। 5 ফেব্রুয়ারি সংস্থাটির বোর্ড সভায় বিষয়টি অনুমোদনের কথা ছিল। বাংলাদেশ ব্যাংক জানায়, ইতিমধ্যে ঋণের 3 কিস্তির টাকা পাওয়া গেছে। 4র্থ কিস্তিতে $64.50 পাওয়ার কথা রয়েছে। এদিকে $470 কোটি ঋণ কর্মসূচির আকার আরও 75 কোটি বাড়ানোর অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। বাড়তি সেই অর্থ দিতে সম্মত হয় সফররত আইএমএফ প্রতিনিধি দল। তবে এজন্য কর আদায় ও নিয়ন্ত্রক সংস্থাকে আলাদা করা সহ রাজস্ব আদায় বাড়ানোর মতো বেশ কিছু কঠোর শর্ত দেয় সংস্থাটি। রাজস্ব আদায় বাড়াতে এরই মধ্যে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বাড়িয়েছে সরকার। দেশে যেন খাদ্য ঘাটতি না হয় সেজন্য 10 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। কারণ বড় কিন্তু এবারে লেটে লাগানো হয়েছে, কারণ হচ্ছে পানি নেমেছে দেরিতে অকাল বন্যার জন্য। তো এই জন্য ওটাও কিছু ঝুঁকির মধ্যে আছে। তার জন্য আমাদের আমদানি কার্যক্রম, বিদেশ থেকে আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে। নেবারিং কান্ট্রি থেকে আনলে আমাদের সবচেয়ে কম দামে পড়ে, সহজে আনা যায়। এটাকে যেমন আমরা গুরুত্ব দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি। পাশাপাশি অন্যান্য সোর্স যেগুলি আছে এগুলির থেকেও দাম একটু বেশি হলেও আমরা মাল্টিপল সোর্স থেকে আমরা আনার জন্য ইয়ে করবো। চাল এবং গম মিলিয়ে প্রায় 10 লাখ টনের মতো আমাদের আমদানি পাইপলাইনে থাকবে। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া বন্ধে নির্বাহী আদেশে স্বাক্ষরের পর ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছেন 22টি ডেমোক্রেট অধ্যুষিত অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। এই অধিকার যেন ট্রাম্প বাতিল করতে না পারেন সেই উদ্দেশ্যে নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে এই মামলা করা হয়েছে। সোমবার এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এদিকে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনই যুক্তরাষ্ট্রের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খাতে $50,000 কোটি নতুন বিনিয়োগ আসছে বলে জানিয়েছেন ট্রাম্প। ওপেন এআই, সফট ব্যাংক আর ওরাকল যৌথভাবে বিনিয়োগ করে টেক্সাসে তৈরি করবে কোম্পানি স্টারগেট। প্রাথমিকভাবে 10,000, আগামী 4 বছরে মোট $50,000 কোটি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তার। ট্রাম্প জানান, দায়িত্ব নেওয়ার পরপরই দেশে $3 লাখ কোটি বিনিয়োগ নিশ্চিত করেছেন তিনি। আরও বলেন, কানাডা আর মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপ কার্যকর হতে পারে 2 সপ্তাহেই। হুমকি দেন চীন আর ইউরোপীয় ইউনিয়নের পণ্যে শুল্ক আরোপের। বলেন, ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন ইস্যুতে আলোচনায় আগ্রহী না হন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ হবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv লিখে।